আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য অধ্যায় প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফিন্যান্স অ্যান্ড বিজনেস ফিন্যান্স। সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়। এতে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফল হয়। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। বর্তমানে অর্থায়নকে ব্যবসার মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান দিয়ে আমরা কি জানলাম যে অর্থায়নটা কি একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর অর্থায়নকে বলা হয় কি ব্যবসার মূল চালিকা শক্তি। 1.1 অর্থায়নের ধারণা। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থায়ন কী নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা। এখন তহবিল ব্যবস্থাপনা কি? যে আমি কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব, কিভাবে অর্থ ব্যয় করব, কোন খাতে ব্যয় করব, কতটুকু ব্যয় করব, এই যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে বলা হয় কি তহবিল ব্যবস্থাপনা। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসার সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। ব্যবসায় মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিল প্রয়োজন হয়, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। মানে কি অর্থায়ন কি? যে একটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে যে পণ্য উৎপাদন করবে বা কাঁচামাল ক্রয় করবে, শ্রমিকদের মজুরি দেবে, তারপরে পণ্য বিক্রয় করে অর্থের আগমন ঘটবে, এই যাবতীয় সবগুলো নিয়ে কাজ করার সমষ্টিকে একত্রে বলা হয় কি অর্থায়ন প্রক্রিয়া। অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানেই এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণীবিভাগ আলোচনা করব। মানে কি, আমরা যদি বলি যে একজন ব্যক্তির জীবনেও যেমন অর্থায়ন আছে, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অর্থায়ন আছে। এখন প্রতিষ্ঠানটা কোনো মুনাফাভোগী হতে পারে, অমুনাফাভোগী হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, অব্যবসায়িক প্রতিষ্ঠানও হতে পারে। যেমন প্রথমে রয়েছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সে আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। মানে কি, যে একটি পরিবারের অনেক ব্যয় থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি যেটা, সেটা কি করা হয় আগে পূরণ করা হয়। যেমন তোমরা যদি নিজেদের পরিবারের দিকেও খেয়াল করো, দেখবা যে অনেক খরচ হয় বা ব্যয় হয়,
তার মধ্যে যেটার প্রয়োজনীয়তা যখন বেশি হয় তখন ওইটাতেই কী করা হয়, প্রাধান্য দেওয়া হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধুবান্ধব থেকে অর্থ ঋণ হিসাবেও নেওয়া যায়। যেমন আমরাও যদি বলি ব্যক্তি জীবনে যখন আমাদের কি আর্থিক সংকটে আমরা পড়ি তখন কি কাছের মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকি। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়, কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয় তবে সেটা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়। মানে কি, যে আমাদের যদি মনে করো আয় হলো 30,000, এখন ব্যয় হলো 35,000, তাহলে তো একটি পরিবার টিকতে পারবে না। তো সেই জন্য কি আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয়গুলোকেও কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবং যদি দেখা যায় যে আয়ের থেকে ব্যয় কম বা আমাদের ব্যয় সারা মাসের ব্যয়গুলো দেওয়ার পরেও কিছু অর্থ থেকে যায়, তখন সেটা কী করা হয়, পরিবার সঞ্চয় হিসাবে জমা করে রাখে। সরকারি অর্থায়ন। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এগুলো কি সরকারের ব্যয়ের খাত। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। এগুলো হচ্ছে কি সরকারের আয়ের খাত। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। এই যে জিনিসটা খেয়াল রাখবে যে একমাত্র এই সরকারি অর্থায়নে কি প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী কী করা হয়, তহবিল মানে কি অর্থ সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ। এই লাইনটিও ভালোভাবে মনে রাখতে হবে। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়নে ব্যয় আয় অপেক্ষা বেশি হয়, মানে কি আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি। আমরা যদি বাংলাদেশ সরকারের যে বাজেটগুলো দিকে খেয়াল করি দেখবে যে প্রত্যেকটাই ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কি, যে মনে করো সরকার বাজেট দিল, সরকারের আয় হলো 5,000 কোটি টাকা, কিন্তু ব্যয়ের বাজেট হচ্ছে কি 6,000 কোটি টাকা, তাহলে 1,000 কোটি টাকা কি অতিরিক্ত ব্যয় হচ্ছে, এটাকে বলা হয় ঘাটতি বাজেট। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনকও হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। মনে রাখবে যে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীনে, বিসিআইসি। এই বিসিআইসির পূর্ণরূপ যদি করি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আমি আবারও বলছি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়, অনেক সময় সরকারের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থ সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইডিএ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। এগুলোকে বৈদেশিক সাহায্য সংস্থা, যার কাছ থেকে কী করে সরকার ঋণ গ্রহণ করে থাকে। কেন ঋণ গ্রহণ করে থাকে? যখন সরকারের অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে ব্যয়গুলো মেটানো সম্ভব হয় না, তখনই ওই ব্যয়ের অতিরিক্ত অর্থগুলো মেটাতে সরকার কী করে, বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। তারপর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়।
এই আমদানি রপ্তানি কি, যে বিদেশ থেকে আমরা যে পণ্যগুলো বাংলাদেশের ভিতরে নিয়ে আসি সেটা হচ্ছে আমদানি, আর রপ্তানি কি, বাংলাদেশের যে পণ্যগুলো আমরা বিদেশে কী করি, রপ্তানি করি। এই খাতগুলো নিয়ে সরকার কী করে, বিচার বিশ্লেষণ করে। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই বাণিজ্য ঘাটতি কি, যখন আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় তখন সেটাকে কি বলা হয়, বাণিজ্য ঘাটতি বলা হয়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা পালন করে। এই যে বিদেশ থেকে যাদের ফ্যামিলিতে প্রবাসী আছে তারা যে অর্থগুলো পাঠায়, ওই অর্থগুলোর মাধ্যমে কি করা হয়, এই বাণিজ্য ঘাটতি পূরণ করা হয়। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে উপস্থাপন করা যায় তা আলোচনা করা হয়। তারপরে হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সে অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এটিরও কি আছে, অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নে। ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কি, অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। ব্যবসায় অর্থায়ন, যেটা নিয়েই কি আমাদের কাজ। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসায় প্রতিষ্ঠান বলে। এটা তোমরা ব্যবসা কাকে বলে ওইটার সংজ্ঞায়ও পড়েছ, ব্যবসা উদ্যোগে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই কি ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা। এই 3 প্রকার প্রতিষ্ঠানেরই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হল বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন ও ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসায় অর্থায়নই এই পাঠের মূল বিষয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান যা এক মালিকানা বা অংশীদারি ব্যবসা হিসেবে গঠিত। এই যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীরা তোমরা ব্যবসায় উদ্যোগের 4র্থ অধ্যায়ে আবার খুব ভালোভাবে এখান থেকে জানতে পারবে। বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামগঞ্জের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা, মুদির দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। এক মালিকানা প্রতিষ্ঠানের লাভ হলে মালিক একা ভোগ করে, লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়। অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের মধ্যে ঝুঁকি বণ্টিত হয় বিধায় ব্যবসার আর্থিক ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে হয়। এই ধরনের এক মালিকানা বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ উৎস, মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ। সুতরাং নিজস্ব তহবিল বিনিয়োগ করে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করাই এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের মূল উদ্দেশ্য।
তারপরে তোমরা দেখবে যে তোমাদের বইয়ের মধ্যে আছে কি কোম্পানি সংগঠনের অর্থায়ন। কোম্পানি সংগঠনের অর্থায়ন কি, কোম্পানিগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আরেকটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো তোমরা ওই অংশটুকু ভালো করে পড়বে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এই ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফাভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। তবে এদের অর্থায়ন প্রক্রিয়া সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাদের ঋণ প্রদান করে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ ধার্য করে, কিন্তু ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীদেরকে প্রদেয় সুদের হার হতে অপেক্ষাকৃত বেশি। এই দুই ধরনের সুদের হারের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা। মানে কি, এই যে জনগণ যারা কি করে ব্যাংকে গিয়ে টাকা জমা রাখে আমানত হিসেবে, সেখানে ব্যাংক কিছু অর্থ সুদ হিসেবে প্রদান করে। আবার ব্যাংক কী করে ওই অর্থগুলোকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে এবং সেখান থেকে কি বেশি হারে সুদ গ্রহণ করে বা আদায় করে। এই যে সুদ প্রদান এবং আদায়ের যে ডিফারেন্স বা পার্থক্য, সেটাই কি ব্যাংকের মুনাফা। ব্যাংকিং অধ্যায়ে আমরা এসব প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানব। তোমাদের পরের যে অধ্যায়গুলো আছে সেখানে তোমরা জানতে পারবে বিস্তারিত। বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিছু আর্থিক প্রতিষ্ঠানও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু প্রতিষ্ঠানের উদাহরণ হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যতটুকু আজকের ক্লাসে করানো হলো তোমরা ভাষায় ভালো করে পড়বে, বই আছে বই থেকে দেখবে। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রশ্ন করতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।